হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মডেল কোশ্চেন সেট 14 এর সলিউশন শুরু করছি। মডেল কোশ্চেন সেট 14 একের দাগ থেকে শুরু করব। এর আগে 13টা কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন হয়ে গেছে, প্রথম 13টা। বাকি যে কটা বাকি আছে আমরা খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। তো এর পরবর্তী ক্ষেত্রে এবিটিএ টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন তোমরা পেয়ে যাবে। তোমাদের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। শুরু করছি, দেখো আজকের ক্লাস। একের দাগে দেখেরটা কোনো ব্যবসা এ 1800 টাকা কিছু সময়ের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য নিয়োজিত করলো। উভয় লাভের পরিমাণ সমান, তাহলে এ কত টাকা নিয়োজিত করেছিল? উভয় লাভের পরিমাণ সমান মানে উভয়ের যে লাভ মানে লভ্যাংশের অনুপাত বা মূলধন অনুপাতটাও সমান। তার মানে আমরা ধরে নিচ্ছি যে মূলধন অনুপাত যেহেতু সমান বা মোট মূলধনের পরিমাণও 1 মাস হিসেবে যে মূলধনটা সেটাও সমান হবে। আমরা ধরছি যে বলছে এ টাকা নিয়োজিত করেছিল কত মাস, আমরা ধরে নিচ্ছি এক্স মাস নিয়োজিত করেছিল। তার মানে এই যে 1800 ইন্টু এক্সটা যেটা হবে ইজ ইকুয়াল টু এ 1000 টাকা দিয়েছিল কত 9 মাসে। এ আমরা ধরছি এক্স মাসের জন্য নিয়োজিত করেছে, তাহলে এ এর 1 মাস হিসেবে মূলধন 1800 ইন্টু এক্স আর বি এর 1 মাস হিসেবে মূলধন 1000 ইন্টু 9। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1000 ইন্টু 9 বাই 1800। দুটো শূন্য কাটা গেল, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 5। তাহলে এ টাকা নিয়োজিত করেছিল 5 মাসের জন্য। এ টাকা নিয়োজিত করেছিল 5 মাসের জন্য। 5 মাস আছে অপশন সিতে, অপশন সি 5 মাস, 2 একটা অপশন সি 5 মাস সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো। আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে সমস্ত ক্লাসের। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, 2 একটা বলছে 2 ইন্টু কে প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল 3/8 হলে কে এর মান কত হবে? সমীকরণটা কি আছে দেখো, 2 ইন্টু কে প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে এক্স, হ্যাঁ, 2 ইন্টু কে প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর বীজদ্বয় যোগফল 3/8। তাহলে সমীকরণের বীজদ্বয় যোগফল এখান থেকে কি মাইনাস b/a, তার মানে মাইনাস কে বাই 2 ইন্টু কে প্লাস 1, এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয় যোগফল। মাইনাস b/a, এখানে b এর মানটা মাইনাস কে বাই 2 ইন্টু কে প্লাস 1। সমীকরণের বীজদ্বয় যোগফলটা কত সেটা বলা আছে আবার 3/8। তাহলে এখানে এটা কেটে দিচ্ছি, 2টা কেটে গিয়ে 4 হয়ে গেল, মাইনাস মাসে প্লাস হয়ে গেল। তাহলে কে বাই কে প্লাস 1 সমান 3/4। কোনাকুনি গুণ করলে 4k ইজ ইকুয়াল টু 3k প্লাস 3 3 বা 4k মাইনাস 3k সমান 3। তাহলে 4k মাইনাস কে 4k মাইনাস 3k k ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। দেখো k ইজ ইকুয়াল টু 3। তাহলে অপশন এ তে আছে 3, 2 একটা অপশন এ 3, 3 একটা 4 5 6। তিনি বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি লম্ব বিসি। এবিসি সমবাহু ত্রিভুজের এডি লম্ব বিসি এডি স্কোয়ারের মান, এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, এডি লম্ব বিসি, এডি বিসি এর উপর লম্ব। হ্যাঁ, তাহলে যে মানটা বলছে এডি স্কোয়ারের মানটা কার সঙ্গে সমান হবে? এই যে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, এদিকটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এডি স্কোয়ার হচ্ছে লম্ব, এইটা হয়ে যাচ্ছে এবি স্কোয়ার। তাহলে এ বিপরীত বাহু এবিটা অতিভুজ, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আবার এসি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এখানে আর একভাবে এডি স্কোয়ার পেয়ে যাচ্ছি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, আবার এখানে 3টে বাহু সমান, হ্যাঁ, এবি বিসি এসি সমান। তাহলে এডি স্কোয়ারটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? দেখো এখানে 3/2 ডিসি স্কোয়ার আছে, 3 ডিসি স্কোয়ার আছে, আর 3/4 ডিসি স্কোয়ার আছে, 4 ডিসি স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা এই যে মানটা প্রত্যেকটা এডি স্কোয়ার, তাহলে এই দুটো মানকে আমরা করে দিতে পারি কি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটা চলে আসছে। আলটিমেট এখানে মান চাইছে এডি স্কোয়ারের, তাই তো?
এটাকে যদি এখন এইভাবে ভাবি, এইভাবে না ভেবে যে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটার এক্স একক করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স একক করে যদি হয়। আর আচ্ছা, এটা মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের এই যে অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র একই বিন্দু হতে হয়। হ্যাঁ, অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র আর ভরকেন্দ্র একটাই বিন্দু হয়। অর্থাৎ এটা যে লম্ব অঙ্কন করা হবে এইখানে এই কেসটায় বিডি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিডি আর ডিসি সমান হবে, বিডি আর ডিসি সমান হবে। আচ্ছা, বাহু যদি এক্স একক হয় তাহলে উচ্চতা এডিটা হয়ে যাচ্ছে √3/2 ইন্টু এক্স, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, √3/2 ইন্টু এক্স। আচ্ছা, আর একটা জিনিস যেটা এখানে ডিসি ইজ ইকাল টু এক্স, ডিসি ইজ ইকাল টু নয়, বিডি ইজ ইকাল টু এক্স। সেই হেতু বিডি ইজ ইকাল টু যদি এক্স হয় তাহলে ডিসি ইজ ইকাল টু হয়ে যাবে ডিসি ইজ ইকাল টু x/2, তাই তো? ডিসি ইজ ইকাল টু x/2। তাহলে এক্স ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে 2dc। এই ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে এডি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে √3/2 ইন্টু 2dc, এটা কেটে গেল। তাহলে এডি ইজ ইকাল টু √3dc, স্কোয়ার করলে এডি স্কোয়ার ইজ ইকাল টু √3 স্কোয়ার 3dc স্কোয়ার, এইটা চলে আসছে। দেখো কোন অপশন এইটা আছে যে এডি স্কোয়ার ইজ ইকাল টু 3dc স্কোয়ার, এডি স্কোয়ার ইজ অপশন বি তে আছে, এটা এডি স্কোয়ার ইজ ইকাল টু 3dc স্কোয়ার, তাহলে অপশন বি বোঝা গেল এটা। তাহলে এখানে এর ক্ষেত্রে এই কন্ডিশন দুটো কাজে লাগছে না, এইটাও কাজে লাগছে না আর এটাও কাজে লাগলো না, শুধুমাত্র এইটা বি এডি স্কোয়ার ইজ ইকাল টু 3dc স্কোয়ার হয়েছে। নেক্সট দেখো যেটা হবে 4-এরটা। হ্যাঁ, বলছে cos θ প্লাস sec θ 2 হলে cos টু দি পাওয়ার 2024 θ প্লাস sec টু দি পাওয়ার 2024 θ এর মান। এই অঙ্ক আমরা অনেকবার সলভ করেছি। cos θ প্লাস sec θ ইজ ইকুয়াল টু 2, cos θ প্লাস sec θ ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে cos θ আছে যেমন থাক, sec θ মানে 1/cos θ, 2 লসাগু কত cos θ লসাগু গুণ করলে হয়ে যাচ্ছে cos স্কয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা cos স্কয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos θ, বা cos স্কয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 সমান 0, বা cos θ মাইনাস 1 তার স্কয়ার সমান 0। তাহলে cos θ মাইনাস 1 সমান 0, তাহলে হয়ে যাচ্ছে cos θ সমান 1 হয়ে গেল। cos θ সমান 1 যদি হয় sec θ সমান কত, sec θ মানে 1/cos θ, তাহলে sec θ ইজ ইকুয়াল টু 1/1, তাহলে sec θ ইজ ইকুয়াল টু 1, cos θ এর মান 1, sec θ এর মান 1, তাহলে cos টু দি পাওয়ার 2024 θ প্লাস sec টু দি পাওয়ার 2024 θ এর মান, তাহলে তার মানে হচ্ছে cos θ এর পাওয়ারে 2024 প্লাস sec θ এর পাওয়ারে 2024, তাহলে cos θ এর মান 1, 1 এর পাওয়ারে 2024 প্লাস আবারও 1 এর পাওয়ারে 2024, 1 এর পাওয়ারে যে সংখ্যাই হোক সেটা 1ই হবে, হ্যাঁ যত বেশি হোক 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। 1 এর পাওয়ারে 5, 7, 10, 50 যাই হোক সেটা 1ই হবে। এটা তাহলে 2 অ্যান্সার চলে এলো, অপশন সি তে আছে 2। অপশন সি 2। নেক্সট 5-এরটা, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট গোলকের আয়তনের অনুপাত। চোঙ শঙ্কু প্রত্যেকের ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের ব্যাসের দৈর্ঘ্য, প্রত্যেকটার ব্যাস আমরা মনে করছি 2r একক করে, তার মানে ব্যাসার্ধ r একক করে হয়ে গেল, প্রত্যেকের r একক করে ব্যাসার্ধ ফিক্সড। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে সমান উচ্চতা বিশিষ্ট, এই যে এইগুলো শঙ্কু চোঙের উচ্চতা, গোলকের ক্ষেত্রে উচ্চতাটা কি হয়, গোলকের ক্ষেত্রে এইটা উচ্চতা, অর্থাৎ ব্যাসটাই হচ্ছে উচ্চতা। তার মানে গোলকের ক্ষেত্রে তাহলে প্রত্যেকের h সমান কত হয়ে যাচ্ছে, h সমান 2r, যেহেতু গোলকের ব্যাসটাই উচ্চতা আর প্রত্যেকের উচ্চতা সমান বলেছে। আচ্ছা, এবার আয়তনের অনুপাতে চলে যাচ্ছি। প্রথমে কি আছে, সমান উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু আর গোলক। চোঙের হচ্ছে ফর্মুলা πr²h ইজ টু শঙ্কুর 1/3 πr²h, আর গোলকের 4/3 πr³ তাহলে πr²h এর মান 2r ইজ টু 1/3 πr², এখানেও 2r ইজ টু 4/3 πr³। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা πr³ থেকে πr³ তুলে দিচ্ছি, πr² আর উঠে গেল, 2 পড়ে আছে,
পাই আর স্কোয়ার আর উঠে গেল, 2/3 পড়ে আছে, পাই আর কি উঠে গেল 4/3, 3 দিয়ে গুণ করলে 6 হয়ে যাচ্ছে, 6:2:4, 2 দিয়ে ভাগ করে দিলে 3:1:2 হয়ে যাচ্ছে, 3:1:2, ঠিক আছে। আচ্ছা এই সরি 3:1:2 তো আসছে, কোন অপশানে আছে এটা? আচ্ছা এখানে তো কোনো 3:1:2 কোনো অপশান নেই। এটা আরেকবার দেখছি ক্যালকুলেশনটা। পাই আর স্কোয়ার এইচ হয়েছে চোং, কি বলা আছে? চোং, শঙ্কু, গোলক। আচ্ছা পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের 4/3 পাই আর কিউব। আচ্ছা পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে প্রত্যেকটার এইচ 2r এর সমান। আচ্ছা 2r বসানো হয়েছে, প্রত্যেকটার এইচ 2r এর সমান, এটা এইচ এর জায়গায় 2r করে বসানো হয়েছে, 4/3 পাই আর কিউব। এটা যদি আমরা একটু ঘুরিয়ে করতাম ক্যালকুলেশনটা, যে এইচটা আছে সেখান থেকে আমরা যদি কনভার্ট করছি পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, যতটা মনে হচ্ছে এখানে অপশনটা ভুল আছে, এটাই সঠিক অ্যান্সার হবে। আচ্ছা 4/3 না রেখে রেখে করে নিচ্ছে 2/3 পাই আর স্কোয়ার, আর একটা 2r এইচ একটা তুলে দিচ্ছি, তাহলে প্রত্যেকটার এইচ উঠে গেল, পাই আর স্কোয়ার এইচ প্রত্যেকটা থেকে যদি তুলে দিই, এই 2r, এটা 2r করে নিচ্ছি, 2r মানে এবার এইচ হয়ে যাচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 2/3 পাই আর স্কোয়ার এইচ। গোলকের ক্ষেত্রে 2r মানে এইচ, পাই আর স্কোয়ার এইচ তুলে দিলে 1:1/3:2/3, তাহলে 3:1:2 চলে আসছে, এটাই সঠিক অ্যান্সার হবে। যে সেকেন্ড 3:1:2 মোটামুটি সি এরটা ম্যাচ করছে, সি এর 3:1:4 না হয়ে শেষের সি এর 4টা 2 হবে, তাহলে অপশন সি অ্যান্সার হবে 3:1:2, এটা সঠিক উত্তর। নেক্সট দেখো 15-র পরিবর্তে কোন সংখ্যা নিলে এই সংখ্যাগুলির গড় 1 বাড়বে। প্রথমে গড়টা নির্ণয় করি, তারপর 1 বাড়ানোর কথা আমরা বলছি। তাহলে নর্মাল গড় কত হচ্ছে? 9, 12, 15, 18, 20, 22। 9, 12, 15, 18, 20, 22, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা। 9, 12, 15, 18, 20, 22, 9, 12, 15, 18, 20, 22, 6টা সংখ্যা। এদের গড় কত হচ্ছে? বাই 6 সমান হয়ে যাচ্ছে 6, 12, এই দুটো যোগ করলে 40, 60, 75, আর 12, 87, 87 আর 9, 96, তাহলে 16 করে গড় হচ্ছে, 16 করে গড় হচ্ছে 6টা সংখ্যা, তাহলে গড় 1 বাড়ার জন্য 6 বাড়তে হবে, 6 বাড়তে হবে মানে 15-র সঙ্গে 6 যোগ করলে 21 হচ্ছে, তাহলে 15-র পরিবর্তে 21 নিতে হবে। অপশানে আছে 21, অপশান ডি তে আছে 21, তাহলে অপশান ডি 21 সঠিক উত্তর, অপশান ডি 21। ঠিক আছে নেক্সট দেখো 2-এর দাগে। দুইয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো আসল 3 বছরের সুদ আসলের 27/8 গুণ হলে বার্ষিক সুদের হার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। আচ্ছা আসলটা আমরা মনে করছি x টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাচ্ছে? সমূল চক্রবৃদ্ধি সুদের হার যেহেতু চেয়েছে, তাহলে x টাকা হয়ে গেলে p×1 + r/100⁵ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x টাকাটা 27x/8, 27x/8, x কেটে দিচ্ছি, তাহলে 1 + r/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু এটা 3/2 তারপরে 3, কিউবটা তুলে দিলে 1 + r/100 ইজ ইকুয়াল টু 3/2, তাহলে r/100 ইজ ইকুয়াল টু 3/2 - 1, তাহলে r/100 ইজ ইকুয়াল টু 2 লসাগু 3 - 2, তাহলে r/100 ইজ ইকুয়াল টু 1/2, তাহলে r ইজ ইকুয়াল টু, তাহলে 1/2 × 100 100 দিয়ে গুণ হচ্ছে, এটা 50, r ইজ ইকুয়াল টু 50 হয়ে যাচ্ছে, r ইজ ইকুয়াল টু 50, তাহলে সুদের হার 50%, সুদের হার শূন্যস্থান আছে, শূন্যস্থানে হয়ে যাবে 50%। 2 আচ্ছা
7√11 একটি ড্যাশ সংখ্যা, 7√11 একটি অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা। আচ্ছা, দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? পরস্পরকে ছেদ করেছে, পরস্পরচ্ছেদী মানে একে অপরকে ছেদ করে গেছে, অর্থাৎ এইরকম ছেদ করে গেল, তাহলে এই একটা স্পর্শক হতে পারে, আর এই একটা স্পর্শক হতে পারে। তাছাড়া সাধারণ স্পর্শক মানে উভয়ের স্পর্শক, সাধারণ স্পর্শক মানে উভয়ের স্পর্শক, এই দুটো ছাড়া আর উভয়ের স্পর্শক হওয়া সম্ভব নয়। তাহলে যদি পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে ড্যাশটি, অর্থাৎ দুটি, ঠিক আছে, ড্যাশটি। আচ্ছা, tan 55 ইজ ইকুয়াল টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ হবে। tan 55 ইজ ইকুয়াল টু সাইন থিটা। tan 55 মানে 90 মাইনাস 35 সমান সাইন থিটা। তাহলে tan 35 আর tan 90 মাইনাস থিটা cot থিটা, cot 35 সমান সাইন থিটা। আচ্ছা, tan ইন্টু cot 1 হয়ে যায়, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 মান 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল এখানে 90 ডিগ্রি। তাহলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান হবে 90 ডিগ্রি শূন্যস্থানে। আচ্ছা, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15 একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15 একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে তাকে √2 দিয়ে ভাগ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে √3 দিয়ে ভাগ করলে সেটা তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়। কারণ ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য a একক হয় তাহলে তার কর্ণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু কর্ণ। তাহলে যদি কর্ণ √3 ইন্টু বাহু হয় তাকে √3 দিয়ে ভাগ করলে a একক হয়ে যাচ্ছে বাহু। তাহলে ঘনকের কর্ণ বলছে 2√15, তার মানে 2 ইন্টু √3 ইন্টু √5। সেই ঘনকের বাহু কত? 2 ইন্টু √3 ইন্টু √5 বাই √3, এটা কেটে গেল, সেই ঘনকের বাহু হচ্ছে 2√5 একক। এইটা হয়ে যাচ্ছে ঘনকের বাহু, তাই তো, 2√5 একক হচ্ছে ঘনকের বাহু। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, 6 আর এটা বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 2√5 ইন্টু 2√5, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর দুটো √5 গুণ হয়ে 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 2 ইন্টু 2 দুগুণে 4 আর দুটো √5 গুণ হয়ে 5, তাহলে 4 5 20। হ্যাঁ, এই 2 নয়, 6 ইন্টু দুটো 2 গুণ হয়ে 4 আর 5, তাহলে 5 6 30, 4 3 12, 120, 120 এখানে হয়ে যাচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। 120 কি একক আছে? 120 শুধু একক বলা আছে, তার মানে 120 বর্গ একক হয়ে যাবে। বর্গ একক দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে শুধু 120। ঠিক আছে, নেক্সট দেখো, কিছু ছাত্রের বয়স বছরে আছে। আচ্ছা, এইগুলো এদের বয়সের মধ্যমা কত? 10, 11, 9, 7, 13, 8, 14। কত সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 10 11 9 7, 10 11 9 7, 10 11 9 7, 10 11 9 7, 13 8 14, 13 8 14। এদের মধ্যমা নির্ণয়ের জন্য ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এখানে হয়ে যাচ্ছে 7 8 9 10 11, হ্যাঁ, 7 8 9 10 11 আর 13 14, 13 14। এদিকে 3টে সংখ্যা, এদিকে 3টে সংখ্যা, এইটা মাঝের পদ মধ্যমা। মধ্যমা কত? 10, 10 হয়ে যাচ্ছে মধ্যমা। বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদটাই হয়ে যায়, মানে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানোর পর মাঝের পদটাই হয়ে যাচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা এখানে 10। ঠিক আছে, দেখো, তাহলে 1 এর দাগে 2 এর দাগে সব কটা হয়ে গেল। এবার চলে যাচ্ছে 3 এর দাগে। 3 এর দাগের আমাদের নির্ণয় করতে হবে সত্য মিথ্যাগুলো। 3 এর দাগের 1 থেকে। ঠিক আছে, দেখো কি বলেছে প্রথমটা। নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত 3:2 বলা আছে, তাই তো? তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকার আমরা ধরছি টাকাটা x টাকা, হ্যাঁ, x টাকার
এক্স টাকা, সুদের হার 8%, তাহলে এক্স আর টি, টি মানে 6 বছর, এর সুদটা কত, এইটা ইজ টু এক্স আর 9 বছর, 6 বছর ও 9 বছরের এগুলো সুদ তাদের অনুপাত চেয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে, সুদের হার 8% আছে, নির্দিষ্ট পরিমাণ টাকা এক্স টাকা, 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত 3:2। দেখা যাক এটা কত হচ্ছে। 100 100 উঠে গেল, এক্স আর এক্স উঠে গেল, 6:9, তার মানে 3 দিয়ে ভাগ করলে 2:3, কিন্তু বলেছে 3:2, তাহলে মিথ্যা। তিনেরটা। আচ্ছা, পি মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 5 দ্বিঘাত সমীকরণটিতে পি এর মান 5 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। দেখাচ্ছি, দেখো এটা ক্যালকুলেশন করে বলেছে পি মাইনাস 5x স্কোয়ার, এই দিকটা যাই থাকুক, এই যে পি মাইনাস 5x স্কোয়ার, তাই তো, পি মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3x প্লাস 4x, এইটা আছে p minus 5x square plus 3x plus 4x plus 5 is equal to 0, plus 5 is equal to 0। বলছে p এর মান 5 হয়ে গেলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, এটা বলেছে, তাই তো। 3x plus 4 into x, যদি p এর মান 5 হয়ে যায়, আমরা যদি 5 বসিয়ে দিই, 5 minus 5x স্কোয়ার তো হয়ে যাচ্ছে, এইখানটা যদি গুণ করে দিই, এটা 3x into x, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 থেকে যাচ্ছে, এইটা 0 হয়ে যাক না, 0 ইন্টু এক্স স্কোয়ার, এটা 0 হয়ে গেল, প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এইটা যদি 0 ইন্টু 0 0x হয়ে যায়, তাহলেও তো স্কোয়ার পার্ট থেকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে, স্কোয়ার পার্ট আছে, তাই তো। কিন্তু যেটা বলেছে যে পি এর মান 5 হলে সমীকরণটি পি এর মান 5 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, পি এর মান 5 হওয়ার পরও দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তার মানে যেটা বলেছে সেটা ভুল বা মিথ্যা। উত্তরটা তোমাদের সত্য দেওয়া আছে, হ্যাঁ, উত্তরটা ভুল দেওয়া আছে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত, এটাও ভুল। স্থূলকোণ যখন 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে একটা কোণ, যখন যতক্ষণ সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, 3টে কোণই সূক্ষ্মকোণ, পরিকেন্দ্র ভেতরে অবস্থিত ত্রিভুজের, যেই সমকোণ হয়ে যাচ্ছে, সমকোণ হয়ে গেলে পরিকেন্দ্রটা অতিভুজের ওপর অবস্থিত, যেই একটা কোণ 90 ডিগ্রির একটু বেশি হয়ে যাচ্ছে, পরিকেন্দ্র বাইরে চলে যাচ্ছে, তাই তো। তার মানে যত বেশি হবে আরো বাইরে চলে যাবে, তাহলে তার মানে স্থূলকোণী মানে কি, একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে পরিকেন্দ্র বাইরে, তাই তো। তাহলে এখানে কি বলেছে, পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত, তাহলে ভুল বা মিথ্যা। 4, একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 20, হ্যাঁ, তাহলে প্রতিটি বহিঃকোণের মান 2 রেডিয়ান। একটা সুষম বহুভুজ যার বাহু সংখ্যা 20, তাহলে প্রতিটি বহিঃকোণের মান 2 রেডিয়ান হলে, একটা সুষম বহুভুজ যার তাহলে অন্তঃকোণ সুষম, যেহেতু তার 20টা বাহু, অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2, 2 ইন্টু 20 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো। তাহলে 2 ইন্টু এইটা হচ্ছে 18 ইন্টু 90, ঠিক আছে, 18 দুগুণে 36 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এইটা এবার কটা কোণের, প্রত্যেকটা কোণের মান কত, 20 দিয়ে ভাগ করে দিই, 0 0 কাটছে, 18 2 কেটে গেল, তাহলে 8 9 72 2, হ্যাঁ, হাত থেকে 7, 9 কে 9 7 16, 8 9 72 2, হাত থেকে 7, 9 কে 9 7 16, এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণের মান। সুষম বহুভুজে অন্তঃকোণগুলি সমষ্টি 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, সেখান থেকে প্রত্যেকটা অন্তঃকোণের মানের, তাহলে বহিঃকোণের মান 180 মাইনাস এইটা 167, 13 ডিগ্রি, তাই তো। এবার 13 ডিগ্রি মানে কত, রেডিয়ানে প্রকাশ করলে 2 রেডিয়ান কখনোই হচ্ছে না, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান 180 ডিগ্রি, হ্যাঁ, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, এই যে 180 পাই, তাহলে পাই বাই 180 ইন্টু 13, তাহলে 2 রেডিয়ান আকারে হচ্ছে না, এখানে যেটা দেওয়া আছে সেটা মিথ্যা, ভুল। নেক্সট, দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে, এরকম একটা অঙ্ক আছে, দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত রুট ওভার অফ তাদের ব্যাসার্ধের অনুপাত। উচ্চতা সমান হলে তাদের আয়তন অনুপাত, দুটি শঙ্কুর হাইট সমান, তাই তো।
এবার অনুপাত বলেছে রুটের মধ্যে ব্যাসার্ধ, আমি দেখাচ্ছি, দেখো দুটো শঙ্কুর উচ্চতা সমান, তাহলে তাদের আয়তন অনুপাত কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই উচ্চতা সমান তাদের আয়তন অনুপাত। তাহলে এইটা আমরা এটা R1 আকারে রাখছি, এইটা R2 আকারে রাখছি। 1/3 পাই এইচ তুলে দিচ্ছি কনস্ট্যান্ট পার্ট, ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, এটা R2 মনে করো। ঠিক আছে, আয়তন অনুপাতটা তাদের ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমান হচ্ছে। আমরা একটা যদি মান আকারে ধরে নিই, এখানে ধরেছে আয়তন অনুপাত ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ এর অনুপাত রুটের মধ্যে। রুটের মধ্যে এইভাবে নয়, রুটের মধ্যে এইভাবে তো রুটের মধ্যে ওইভাবে প্রকাশ হয় না, সেপারেটলি হয়ে যায়। হ্যাঁ, সেপারেটলি এটা মানটা দেখালে হতো যে এটা ধরো আমরা যে একটা যেহেতু অনুপাত, একটা ফিক্স মান নিয়ে নিলাম, সেখান থেকে এটা অনুপাতটা কি হচ্ছে, ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান হচ্ছে, ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে। তাহলে এখানে রুটের মধ্যে এটা দিয়ে দিয়েছে, তাই এটা মিথ্যা হিসেবেই হচ্ছে। যদি বলা হতো যে যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান, তাহলে সত্য ছিল। আচ্ছা, একটি পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণী। একটি পরিসংখ্যা বিভাজন ছকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী হবে, মধ্যমা শ্রেণী নয়, এটাও মিথ্যা। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এটা তাহলে কটা হলো, এটা 6টা হয়ে গেল, সব কটা হয়ে গেল, 4-এর দিকে যাবো। বার্ষিক সরল সুদের হার কত হলে 9,100 টাকা 2 বছর 6 মাসে সুদ আসলে 9,555 টাকা হবে? আচ্ছা, বার্ষিক সরল সুদের হার, সরল সুদ, তাহলে আসল সমান 9,100 টাকা, সুদ আসল 9,000 কত, সুদ আসল 9,555, 9,555 টাকা। তাহলে সুদ কত এখানে, মাইনাস 9,100 সমান 455 টাকা হয়ে যাচ্ছে সুদ। ঠিক আছে, 455 টাকা সুদ। সময় কত, বার্ষিক সুদের হারটা চেয়েছে, সময়, এবার বার্ষিক যেহেতু এটা বছরে কনভার্ট করতে হবে, সময় 2 বছর 6 মাস সমান 2 প্লাস 6 মাস মানে হাফ বছর, হ্যাঁ, সমান 2 লসাগু 2 দেখুন একবারে আমরা 5-এর 2 বছর করে দিলাম। ধরি সুদের হার, ধরি সুদের হার R%, অতএব R% হারে 9,100 টাকার 5-এর 2 বছরের সুদ, এত বছরের সুদ কত, সমান 9,100 ইন্টু R ইন্টু 5-এর 2 বাই 100, এত টাকা। দুটো শূন্য ক্যান্সেল, 91টা কাটছে না, হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 5-একে 5, 5-9 45, এত বাই 2 আর এত টাকা। শর্তানুসারে এইটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি, আর এই সুদটাই এখানে বলেছে 455 টাকা। তাহলে 455 R বাই 2 ইজ ইকুয়াল টু 455, বা R ইজ ইকুয়াল টু 455 ইন্টু 2 বাই 455, কেটে গেল, R ইজ ইকুয়াল টু 2। অতএব বার্ষিক সরল সুদের হার 2%, এটা অ্যান্সার লিখবে, বার্ষিক সরল সুদের হার 2%। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 2-একটা। তিন বন্ধুর মূলধন অনুপাত 4:7:9, প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভের তুলনায় 60 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? ধরি মোট লাভ এখানে ধরে নিতে হবে, ধরি মোট লাভ সমান X টাকা। তিন বন্ধুর লাভের অনুপাত, তিন বন্ধুর লাভের অনুপাত
সমান কত হয়ে যাচ্ছে? 4:7:9। 4:7:9। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধুর লাভ। তৃতীয় বন্ধুর লাভ কত বের করার দরকার নেই, প্রথম আর দ্বিতীয় জনের নিয়ে আমাদের কন্ডিশন দিয়েছে, তাহলে সেই কন্ডিশনই চলবো। প্রথম বন্ধুর লাভ সমান 4/4 + 7 + 9 × x, এত টাকা। 4x, 9 সাথে 16 আর 4 20, এত টাকা। তৃতীয় বন্ধুর লাভ, না তৃতীয় নয়, দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় জনের নিয়ে দ্বিতীয় বন্ধুর লাভ। দ্বিতীয় বন্ধুর লাভ সমান, এর আনুপাতিক মান 7, তাহলে 7 আমরা একবারে 20 বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, এত টাকা। সমান এটা হয়ে যাচ্ছে 7x/20। তাহলে বলেছে প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভ অপেক্ষা 60 টাকা কম। শর্তানুসারে তাহলে মান বেশি, যেহেতু শর্তানুসারে এখানে হয়ে যাচ্ছে যেটা 7x/20 - 4x/20 = 60 হয়ে যাবে, বা এখানে 20 লসাগু, এখানে হয়ে যাচ্ছে 7x - 4x = 60, বা 3x = 60 × 20, বা x = 60 × 20/3, 3 20 60, বা x = 400। ঠিক আছে, তাহলে মোট লাভ 400 টাকা। অতএব মোট লাভ 400 টাকা। ঠিক আছে, মোট লাভ 400 টাকা। আর দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ চেয়েছে, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান, দ্বিতীয় ব্যক্তির লাভ কত? এইটা 7/20 × 400, এত টাকা। 20 20 400 হয়, তার মানে 140 টাকা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভ। দেখো, দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, 3-এরটায় চলে যাবো এবার। আচ্ছা, এটা বলে দেওয়া আছে 1/√2 + 1 সহতম মান চেয়েছে। প্লাস এর সহতম মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, ইজিক্যাল টু 1 × √2 - 1, এখানে √2 + 1 × √2 - 1। √2 - 1 দিয়ে ওপর নিচে গুণ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশকে আলাদা আলাদাভাবে কর্ণির্ণয় করা হচ্ছে। প্লাস 1 × √3 - √2 বাই √3 + √2 × √3 - √2 প্লাস 1 × √4 - √3। এখানে √4টাকে তুমি 2 করে নিতে পারো, আমরা এই আকারে রেখে দিচ্ছি, অসুবিধা নেই, শেষে একই মান দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, √4 + √3 আছে √4 - √3। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো a + b × a - b, তাহলে হরের ফর্মুলা a² - b² ফর্মুলা হয়ে যাচ্ছে, a² - b², তাহলে এইটা √2 - 1 হয়ে যাচ্ছে, প্লাস এইটা হয়ে যাচ্ছে √3 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার, এইটা হয়ে যাচ্ছে √3 - √2, প্লাস এটা হয়ে যাচ্ছে √4 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার, ওপরটা হয়ে যাচ্ছে √4 - √3। ঠিক আছে, এইখানে এটা √2 - 1 যেমন তেমন থেকে গেল, √2² 2 - 1² 1, √3² 3 - √2² 2, এটা √3 - √2 হয়ে গেল, প্লাস √4² 4 - √3² 3, √4 মানে 2 মাইনাস √3 হলো। আচ্ছা, প্রত্যেকটা নিচে দেখো 2 - 1 1 বাই √2 - 1, প্লাস 3 - 1 1 বাই √3 - √2, প্লাস 4 - 3 1
বাই 2 মাইনাস রুট 3। এবার নিচে 1 মানে সেগুলো না লিখলেও হবে, আর লিখছি না, সেগুলো হয়ে যাচ্ছে রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস 2 মাইনাস রুট 3, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটলো, মাইনাস রুট প্লাস রুট 2 মাইনাস রুট 2 কাটলো, 2 মাইনাস 1 1, তাহলে সরলতম মান 1 চলে আসছে। দেখো সরলতম মান 1 কতটা হলো, 4 দাগে 3-এরটা, 4 দাগে 4-এর অঙ্কে যাচ্ছি। দেখো বোঝা গেল এটা নিশ্চয়ই। আচ্ছা, একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি বীজ দেয় আলফা ও বিটা, তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান। তাহলে দেখো সমীকরণটা আছে এক্স 4-এরটা, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ কি কি, আলফা ও বিটা, তাই তো? সমীকরণটির বীজ দ্বয়, সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ, মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস পি। আর আলফা ইন্টু বিটা কত, সি বাই এ মানে কিউ বাই 1 সমান কিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানের কন্ডিশন আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা, আলফা বিটা লসাগু হয়ে গেল, এইটা হয়ে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব। এবার আলফা কিউব প্লাস বিটা কিউবের যে মান নির্ণয়ের যে ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস এ প্লাস বি হোল কিউবের, সেটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আলফা বিটা, এটা হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, আচ্ছা এটা আলফা বিটা, আলফা প্লাস বিটার মান কত, মাইনাস পি তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান কত, কিউ ইন্টু আলফা প্লাস বিটার মান মাইনাস পি হলো, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এটা। আচ্ছা আলফা ইন্টু বিটার মানটা পুট করা হয়নি, এটাও পুট করে দাও, আলফা ইন্টু বিটার মান কিউ। হ্যাঁ, তাহলে এটা মাইনাসে মাইনাসের সেকেন্ড পার্টটা প্লাস হয়ে যাচ্ছে 3 পি কিউ মাইনাস পি কিউব হলো। দেখো তাহলে মানটা চলে আসছে যে যেটা দেওয়া আছে 3 PQ মাইনাস 3 PQ মাইনাস পি কিউ বাই কিউ। তাহলে এটা লিখে দিলে এরকম ভাবে যে অতএব আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান 3 PQ মাইনাস পি কিউব বাই কিউ। 4 হয়ে গেল, 5 চলে যাচ্ছে টোটাল। দেখো তোমাদের মডেল কোশ্চেন সেট কটা আছে টোটাল? রায়মার্টিন প্রশ্নবিদ্যা 22টা মডেল কোশ্চেন সেট আছে, 22টা মডেল কোশ্চেন সেট দিয়ে আমরা সম্পূর্ণ সলিউশন করব। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা এই পরবর্তী ক্ষেত্রে বিটিএ টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। তোমাদের ম্যাথামেটিক্সের বইয়ের সলিউশন করে দেওয়া আছে, পরবর্তী ক্ষেত্রে তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12 ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। তো আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে কোচিং নিতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা 4 হয়ে গেল, 5-এরটা। 5 বলছে দুটি বৃত্তের একটি বৃত্তে দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এসি 3 সেমি, বৃত্তের ব্যাসার্ধ। দেখো এইরকম যে কন্ডিশন, এটা মনে রাখতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা কাজে লাগবে। এইটা মনে করো এবি আর এসি, এইটা হ্যাঁ কোনটা 4 সেমি, 4 সেমিটা আমরা এদিকেরটা নেবো। 4 সেমি বলা আছে, এবি 4 সেমি, এবি 4 সেমি আর এইটা 3 সেমি। এইটা মনে করো এইটা এইরকম যাচ্ছে, হ্যাঁ এইটা। তাহলে এইটা যখন 90 ডিগ্রি কোণ বলা আছে লম্ব, তাই তো, লম্বই তো বলা আছে, এবি ও এসি পরস্পর লম্ব। এইটা লম্ব মানে তার মানে অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। এটা লম্ব মানে এর বিপরীতটা যেটা আছে অতিভুজটা, সেটা অবশ্যই বৃত্তের ব্যাস হতে হবে, বৃত্তের ব্যাস হবে। সেই যে অর্ধবৃত্তস্থ কোণের কনসেপ্ট দেখো, এটা ব্যাস হলে তবে এটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, তার মানে ব্যাস হবে। আচ্ছা তাহলে বৃত্তের দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব, বৃত্তের দুটি জ্যা
এ বি ও এসি পরস্পর লম্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোণ বিএসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব বিসি বৃত্তের ব্যাস হবে, হ্যাঁ, বিসি বৃত্তের ব্যাস, এটাই আবার অতিভুজ। অতএব ত্রিভুজ কি চেয়েছে, নিশ্চয়ই ব্যাসার্ধ বের করতে বলেছে নাকি? হ্যাঁ, বৃত্তটির ব্যাসার্ধ। অতএব ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি, অতিভুজ বিসি। অতএব এখানে পেয়ে যাচ্ছে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কন্ডিশন এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার এবি হয়ে যাচ্ছে, এখানে লিখে দেবে এবি সমান 4 সেমি, ঠিক আছে, এসি সমান 3 সেমি, এটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এটা 16 প্লাস 9, বা বিসি স্কোয়ার সমান 25, বা বিসি সমান প্লাস মাইনাস 5, বা বিসি ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। বিসি 5টা মানে হচ্ছে এবার বিসি ব্যাস বৃত্তের, হ্যাঁ, ঠিক আছে। অতএব বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের ব্যাস সমান 5 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 5/2 সেমি সমান 2.5 সেমি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো হয়ে গেল। নেক্সট দেখো, আচ্ছা 5-এর হয়ে গেছে, 6-এরটা চলে যাচ্ছে। আচ্ছা, পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের ছবিও দেওয়া আছে। কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। পি আর এস 65 ডিগ্রি। আচ্ছা, আগে এইটা বৃত্ত, এইরকম চিত্রটা আছে। আচ্ছা, পি কিউ আর এস, পি কিউ আর এস এরা কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে, এইরকম। আচ্ছা, এক্স 45 65, এটা এক্স বিন্দু ছেদ করেছে, এটা হয়ে যাচ্ছে 45, এটা 65, ঠিক আছে। আচ্ছা, পি আর এস 65 আর পি কিউ না আর কিউ এস 45, এস কিউ পি আর আর এস পি নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের দুটি কর্ণ, পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের দুটি কর্ণ পি আর এবং কিউ এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এক্স বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে পি আর এস 65 ডিগ্রি, কোণ পি আর এস 65 ডিগ্রি, আর কোণ আর কিউ এস 45 ডিগ্রি, কোণ আর কিউ এস 45 ডিগ্রি, এটা দেওয়া আছে, ঠিক আছে। এটার সাহায্যে এবার নির্ণয় করতে হবে এস কিউ পি আর আর এস পি। এস কিউ পি এই কোণটা, আর আর এস পি সহজেই নির্ণয় হয়ে যাবে। দেখো, এস কিউ পি আর আর এস পি, এস কিউ পি হলে এস কিউ পি আর আর এস পি। আচ্ছা, এইটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজের, এই যে এইটা দেখো, এই পি এস বৃত্তচাপের ওপর, পি এস বৃত্তচাপের ওপর এস আর পি আর এস কিউ পি, হ্যাঁ, এরা একই বৃত্তাংশস্থ কোণ। এই যে পি এস বৃত্তচাপের ওপর, বৃত্তচাপের সাপেক্ষে কোণ পি আর এস এবং কোণ পি কিউ এস বা এস কিউ পি, ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণ,
একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। অতএব কোণ পি আর এস সমান পি কিউ এস সমান 65 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব পুরো কোণটা কত, পি কিউ আর সমান কত, পি কিউ আর 65 প্লাস এটা 45, ঠিক আছে, 110 হয়ে যাচ্ছে এই পুরোটা। তাহলে এই যে পি এস আর কত, অতএব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো সমষ্টি 180, এইটা 110 জানি, তাহলে এইটা কত হবে 180 মাইনাস 110। অতএব পি এস আর বা আর এস পি যাই হোক ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যেটা অ্যান্সার চাইছে যে এস কিউ পি আর আর এস পি, অতএব এস কিউ পি আর আর এস পি, এস কিউ পি কত, এস কিউ পি এটা 65 ডিগ্রি, আর আর এস পি এটা 70 ডিগ্রি। 65 আর 70 এই দুটো অ্যান্সার দেখো, 6 দাগেরটা এলো 65 আর 70। হ্যাঁ, নেক্সট দেখো 7 দাগে যাচ্ছে। আচ্ছা, এবিসি এর ডি সমান্তরাল বিসি, এডি সমান 4x মাইনাস 3 সেমি, এই সমান 8x মাইনাস 7 সেমি, এইরকম বিডি সি সবই বলা আছে, এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ত্রিভুজ এবিসি, এটা মনে করো ত্রিভুজ এবিসি, এ বি সি। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর এটা ডি। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি। হ্যাঁ, আচ্ছা, এডি সমান 4x মাইনাস 3 সেমি, এডি সমান 4x মাইনাস 3, তাহলে এইটা হয়ে গেল, ঠিক আছে। আর এখানে আরেকটা যেটা এই সমান 8x মাইনাস 7 সেমি, এই সমান 8x মাইনাস 7, এই সমান 8x মাইনাস 7 সেমি, ঠিক আছে। আর কি বলা আছে, বিডি সমান 3x মাইনাস 1, বিডি সমান 3x মাইনাস 1 সেমি, আর সি সমান 5x মাইনাস 3, সি সমান এটা 5x মাইনাস 3, সি সমান, ঠিক আছে, সি সমান 5x মাইনাস 3। তাহলে এইরকম কন্ডিশন হয়ে গেলে অতএব এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে অতএব এডি বাই ডিবি, যেহেতু এরা সমান্তরাল, হ্যাঁ, যেহেতু এবি আর এসির ওপর ডি ও ইউ বিন্দু অবস্থিত এবং ডি সমান্তরাল বিসি এই যে বলে দেওয়া আছে, সেই জন্য এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়ে যাবে। হ্যাঁ, এবার এখানের কন্ডিশন থেকে মানটা নির্ণয় করতে হবে, বা এডি সমান কত 4x মাইনাস 3, ডিবি 3x মাইনাস 1, এই হয়ে যাচ্ছে 8x মাইনাস 7, আর এইটা হয়ে যাচ্ছে 5x মাইনাস 3। আচ্ছা, কোনাকুনি গুণ করে দাও, 4x মাইনাস 3 ইন্টু 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 8x মাইনাস 7 ইন্টু 3x মাইনাস 1। এটা হয়ে যাচ্ছে 4 5 20x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 12x প্লাস 9, এটা 24x স্কোয়ার, হ্যাঁ, 3 8 24 x স্কোয়ার, মাইনাস 21x মাইনাস 8x মাইনাস মাইনাস প্লাস 7, ঠিক আছে। এইখানে হয়ে যাচ্ছে 20x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার, এই দুটো যোগ করলে 15 আর 12 হয়ে যায় 27x, এদিক থেকে 21 আর 8 29 প্লাস 29x হয়ে যাবে, এটা মাইনাস 29 হয়, এদিকে এসে প্লাস 27 হয়ে গেল, 29 হয়ে গেল, প্লাস 9, এটা মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0।
বা -24, এটা 24x² হবে, 24 বা -24 নয় -4x², আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস এই +2x, এটা +2 = 0, বা মাইনাসটা কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে -2, মনে করো কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, -2 কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে x² - x 2x² - x -1 = 0, এইটা হয়ে যাবে, তাই তো, 2x² - x -1 = 0। বা এটা মিডল ফ্যাক্টর করলে কি হয়ে যাচ্ছে, 2x² - 2 - 1, 2 - 1 2 - 1 2 1 2 x -1 = 0, বা 2x² - 2x -1 আছে +x -1 = 0, বা 2x কমন নিলে x - 1 +1 কমন নিলে x - 1 = 0, বা হয়ে যাচ্ছে x - 1 × 2x + 1 = 0। এবার পৃথক পৃথকভাবে 0 করতে হবে দুটোকে, ঠিক আছে, দুটোকে এখানে বলেছে x এর মান নির্ণয় করো, তাহলে এখান থেকে x এর মান নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, এরপর এখানটায় তাহলে x - 1 = 0 হয়েছে, আর 2x + 1 = 0 হয়েছে, তাহলে x - 1 = 0, তাহলে x = 1 হয়ে যাচ্ছে, আর 2x + 1 = 0, তাহলে 2x = -1, x = -1/2 হয়ে যাচ্ছে। এটা অগ্রাহ্য হয়ে যাবে, কারণ দেখো এটা তো দৈর্ঘ্য প্রত্যেকটা, তাহলে এই যে মাইনাসের জন্য কোনো একটা যদি ঋণাত্মক মান, এটা গ্রাহ্য হতে পারে না দৈর্ঘ্যে, তাহলে x এর মান এখানে বলছে যে কত অঙ্ক, এটা 7 অঙ্ক, x এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে x এর মান 1, এটা আনসার লিখে দেবো যে x এর মান 1। নেক্সট দেখো 8এরটা আনসার লিখবে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, ঠিক আছে, এখানে স্টেটমেন্ট হবে x এর মান 1। 8এরটা প্রমাণ করতে বলেছে tan θ, আচ্ছা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাব, বাম পক্ষ লিখছি, tan θ + sec θ - 1, tan θ + sec θ - 1 বাই tan θ - sec θ + 1, tan θ - sec θ + 1। আচ্ছা, এইখানে যে এই যে 1টা আছে ওপরে, লবে যে 1টা আছে, আমরা কি জানি ফর্মুলা, sec² θ - tan² θ 1, সেটা পুট করছি, মাইনাস এই যে sec² θ - tan² θ, এটা আমরা নিতে পারি আমাদের প্রয়োজনে। হরে যেটা আছে tan θ - sec θ + 1 = এখানে tan θ - sec θ + 1, এখানে আছে tan θ + sec θ, আর এটা ফর্মুলা করলে মাইনাস sec θ + tan θ sec θ - tan θ, ঠিক আছে, এইটা। তাহলে এই লব থেকে এই যে sec θ + tan θ দুটো টার্মে আছে, আমরা কমন নিয়ে নিচ্ছি, ওখানে tan θ + sec θ কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে 1, এইটা পড়ে আছে 1 - sec θ মাইনাস আছে প্লাস tan θ, এইটা, আর এখানে কি পড়ে আছে tan θ - sec θ + 1, তাহলে এই দুটো পদ একই তো, উভয় ক্ষেত্রেই 1 আর tan θ এর আগে পজিটিভ আর sec θ এর আগে নেগেটিভ, তাহলে উপর নিচে কেটে যাচ্ছে, এটা সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে, পড়ে থাকছে নিচে আর 1টা লেখার দরকার নেই, tan θ + sec θ, tan θ মানে sin θ / cos θ, sec θ মানে 1/cos θ, তাহলে এখানে cos θ লসাগু হয়ে গেল, আর এটা হচ্ছে 1 + sin θ। হ্যাঁ, দুটোর নিচে cos θ আছে, তাহলে উপরে লবের মানগুলো যোগ হয়ে যাবে। আচ্ছা, ডান পক্ষে এটাই আছে, হ্যাঁ, অতএব লিখে দেবেন বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো নেক্সট 8 হয়ে গেল, 9টা মডেল কোশ্চেন সেট 582 পেজের মডেল কোশ্চেন সেট 14 এর সলিউশন চলছে, ঠিক আছে। তো 9 tan θ সমান cot আলফা বলা আছে, হ্যাঁ, tan θ সমান cot আলফা,
আচ্ছা, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি আর 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে cos থিটা প্লাস আলফার মান চেয়েছে, দেখো কিভাবে নির্ণয় করছি। বা এটা ট্যান আছে, ট্যান থিটা, থিটা আর আলফার মানটা দুটোই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। হ্যাঁ, কোনোটা 90 ডিগ্রির সমান নয় বা কোনোটা 0 ডিগ্রির সমান নয় বা তাদের বেশিও নয়, শুধুমাত্র তাদের মাঝে। এটা কট আলফাটাকে লেখা যাবে আমরা ট্যান 90 মাইনাস আলফা। ট্যান ট্যান উভয় দিকে তুলে দিলে থিটা সমান 90 মাইনাস আলফা। আলফাটা বাঁ দিকে এলে তাহলে থিটা প্লাস আলফা সমান কত হচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটা প্লাস আলফা সমান 90 ডিগ্রি। তাহলে cos থিটা প্লাস আলফা সমান কত? অতএব cos থিটা প্লাস আলফা সমান cos 90 ডিগ্রি। cos 90 মান 0। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখে দেবে cos থিটা প্লাস আলফা সমান 0 বা cos থিটা প্লাস আলফার মান 0। ঠিক আছে, নেক্সট দেখো 10এরটা। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙ সি বর্গ একক, ভূমি ব্যাসার্ধ আর একক, আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? ধরছি চোঙের, আচ্ছা দেয়া আছে চোঙের ভূমির ব্যাসার্ধ, চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর একক, তাই তো? আচ্ছা, ধরি চোঙের উচ্চতা এইচ একক, ধরি চোঙের উচ্চতা সমান এইচ একক। ঠিক আছে, এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি সমান, অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি সমান 2 পাই আর এইচ। ঠিক আছে, আর চোঙের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এত বর্গ একক এইটা আর এত ঘন একক। ঠিক আছে, এবার কি চেয়েছে? চাইছে সিআর বাই ভি। সিআর বাই ভি সমান সি মানে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইন্টু আর যেমন আছে থাক, ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর এইচ তুলে দিলে আর পড়ে থাকে, আর আর কেটে গেল, ইজ ইকুয়াল টু 2। অতএব সিআর বাই ভি এর মান 2। ঠিক আছে, সিআর বাই ভি এর মান 2। নেক্সট দেখো 11টা, 11 আর 12 দুটো বাকি। একটি কাঠের গোলকের ব্যাসার্ধ 9 সেমি। হ্যাঁ, কাঠের গোলকের ব্যাসার্ধ, এই গোলক থেকে একটি শঙ্কু তৈরি করা হলো যার উচ্চতা 9 সেমি, ভূমির ব্যাস 18 সেমি। হ্যাঁ, যে পরিমাণ কাঠ নষ্ট হবে, তাহলে দুভাবে আয়তন নির্ণয় করে বিয়োগ করলেই হবে, যে পরিমাণ কাঠ নষ্ট হবে তার শতকরা হিসাব কত। তাহলে গোলকের ব্যাসার্ধ 9 সেমি, গোলকের ব্যাসার্ধ 9 সেমি, অতএব গোলকের আয়তন 4/3 পাই আর কিউব 9 কিউব, এত ঘন সেমি। 4/3 পাই 999, 3 3 9, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে 9 9 81, 81কে 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 8 24। ঠিক আছে, 9 9 81, 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 8 24। তাকে আবার 4 দিয়ে গুণ করলে 4 3 12, 2 হাতে 1, 4 4 16 রাখে 17 7, হাতে 1, 4 2 8 972, 972 পাই, এত ঘন সেমি। এবার শঙ্কুর ব্যাস 9 সেমি, শঙ্কুর উচ্চতা 9 সেমি এবং ব্যাস, শঙ্কুর উচ্চতা সমান 9 সেমি।
শঙ্কুর ভূমির ব্যাস, ভূমির ব্যাস 18 সেমি। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 18/2 সেমি সমান 9 সেমি। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার, আর মানে 9 ইন্টু 9 ইন্টু h, 1/3 পাই আর স্কোয়ার h, এত ঘন সেমি সমান 3 দিয়ে কেটে গেল, 81 কে 3 দিয়ে গুণ মানে 243 পাই, এত ঘন সেমি। তাহলে এইটা ছিল মোট, সেইটা থেকে শঙ্কুর আয়তনটা এতটা। তাহলে বাকি কতটা কাঠ নষ্ট হয়েছে, মানে গোলক থেকে এরকম একটা গোলক, এটা থেকে একটা শঙ্কু তৈরি করা হচ্ছে, এরকম শঙ্কু তৈরি করা হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কাঠটা নষ্ট হচ্ছে, হ্যাঁ, কাঠের গোলক, তো কত পরিমাণ কাঠ নষ্ট হবে, অতএব কাঠ নষ্ট হচ্ছে, অতএব কাঠ নষ্ট হলো কতটা, 972 পাই মাইনাস 243 পাই, এত ঘন সেমি। 3 × 12 9 12 হাতে 1 4 5 5 × 7 2 7, হ্যাঁ, আর 2 × 9 7 9 729 পাই, এত 9 12 2 হাতে 1 4 2 6 7 7 2 9। তাহলে এবার যেটা নষ্ট হয়েছে সেটা প্রাথমিকের উপর এতই নষ্ট হয়, এত একে কত 100 কত, তাই তো? বলছে যে পরিমাণ কার নষ্ট হবে তার শতকরা হিসাব। হ্যাঁ, এবার এইখানটা করছি, যেটা প্রাথমিকে ছিল তত 972 এত পাই, এত ঘন সেমিতে নষ্ট হয় 729 পাই ঘন সেমি, 729 পাই এত ঘন সেমি। 1 ঘন সেমিতে নষ্ট হচ্ছে 729 পাই বাই 972 পাই, এত ঘন সেমি, পাই পাই কেটে দেওয়া হলো। আর 100 ঘন সেমিতে নষ্ট হয় 729 972 ইন্টু 100, এত। 81 দিয়ে কাটছে, 81 দিয়ে 729কে হলে এটা 9, আর 81 দিয়ে 81 ইন্টু 12 কত হচ্ছে, 81 ইন্টু 12 2 162, 81 2 7 9, আচ্ছা এটা 9 হয়ে যাচ্ছে, এটা 12 হয়ে যাচ্ছে, 3 4 12, 3 3 9, ঠিক আছে, 4 25 সমান 75, এত ঘন সেমি। তাহলে কাঠ নষ্ট হচ্ছে 75 এসছে 75%, অতএব কাঠ নষ্ট হচ্ছে, কাঠ নষ্ট হবে 75% কাঠ নষ্ট হবে, ঠিক আছে। দেখো এবারটা হলো, নেক্সট দেখো 12টা, লাস্ট অঙ্ক আজকে ক্লাসে। আচ্ছা, n সংখ্যক তথ্যের গড় x বার, প্রথম সংখ্যাটিকে 1 বাড়ানো হলো, দ্বিতীয়টিকে 2 কমানো হলো, এইভাবে চলতে থাকলে নতুন মধ্যক কত? n সংখ্যক, তাহলে নতুন মধ্যকটা কত চেয়েছে? n সংখ্যক সংখ্যার গড় x বার, তাহলে x বার সমান কত? x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এইটা, হ্যাঁ, এইটা হয়ে যাচ্ছে। তাহলে যত ক্রমাগত চলতে থাকবে, 1 বাড়ছে 1 কমছে, এইভাবে। n x বার ইজ ইকুয়াল টু কত? x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, এটা। এবার নতুন যে যোগফলটা, নতুন যোগফল, এটা আগের যোগফল, নতুন যোগফল সমান এই যে x1 প্লাস 1 এর সাথে 1 যোগ হলো, যখন x2 আছে 2 যোগ হলো, প্লাস ডট ডট ডট, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকছে, xn এর সঙ্গে n যোগ হলো, এরপরটার সঙ্গে 3, তারপরটার সঙ্গে 4, এইভাবে যোগ হতে থাকছে। তাহলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn প্লাস এই সংখ্যাগুলো 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n, এইগুলো যোগ হলো। তাহলে এইটার মান কত? এইটার মান হচ্ছে n x বার,
আর এই যোগফলটা কত, n ইন্টু n প্লাস 1/2, এটা এলো। ঠিক আছে, নতুন যোগফল এটা। চলতে থাকলে নতুন মধ্যক, তাহলে নতুন মধ্যক কত, তাহলে নতুন মধ্যক, তাহলে n দিয়ে ভাগ, n x বার প্লাস n ইন্টু n প্লাস 1/2 বাই n। উপরের দুটো থেকে n কমন নিলে পরে থাকছে x বার প্লাস n প্লাস 1/2 বাই n। ঠিক আছে, এটা থেকে n কমন গেল, এটা থেকে এটা গেল, হয়ে যাচ্ছে x বার প্লাস n প্লাস 1/2, এটা হয়ে যাচ্ছে নতুন মধ্যক। ঠিক আছে, দেখো x বার প্লাস n ইন্টু n প্লাস 1/2 হয়েছে। দেখো এর সাথে সাথেই আমাদের 582 পেজে মডেল কোশ্চেন সেট 14 এর 1, 2, 3, 4 এই চারটে কমপ্লিট হলো। মডেল কোশ্চেনের 14 এর ফার্স্ট ক্লাস। এর পরবর্তী ক্লাস আমরা 5 এর দাগ থেকে শুরু করবো। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।